Marcel presents Hasho, powered by Dabur Meswak, Season 4, co-sponsored by Mumtaz Herbal. আজকে কিন্তু একেবারে এটাকে আমরা কি বলতে পারি, একটা আখিরি দিন, দ্বিতীয় রাউন্ডের আখিরি দিন। প্রস্তুত সবাই? প্রস্তুত? রাবার ব্যান্ড। আমাদের সাথে আছেন আমাদের সবার প্রিয় বিশ্বনন্দিত জাদু শিল্পী জুয়েল আইচ। আছেন আমাদের মাঝে আমাদের প্রিয় চলচ্চিত্র অভিনেত্রী, চিত্রনায়িকা, মানে মোট কথা অভিনেত্রী নিপুণ আক্তার। আমি তোমার মনের ভিতর একবার ঘুরে আসতে চাই। এখন এই গানটা যদি কোনো মেয়েকে আমি শোনাই আর সে যদি বলে আসেন ড্রেসিং রুমে আসেন, তাহলে আমার কিছুই বলার নেই। আছেন আমাদের বাচিক শিল্পী মাঝারুল ইসলাম। আমি ধন্য হয়েছি ওগো ধন্য তোমার ছবির জন্য। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আজকে হচ্ছে দ্বিতীয় রাউন্ডের মানে শেষ এপিসোড। আজকে আমরা সিদ্ধান্ত নিয়ে নিব কারা আমাদের সাথে যাচ্ছেন আর কারা যাচ্ছেন না। আপনারা জানেন যে এই দ্বিতীয় রাউন্ডে আমরা 20 জনকে নিয়ে শুরু করেছি, মানে 20 জন পারফর্মারকে নিয়ে, এবং এই রাউন্ডে প্রত্যেকেই 2টি করে একক পারফরমেন্স এবং 1টি করে দ্বৈত পারফরমেন্স করার সুযোগ পেয়েছেন। 3টি পারফরমেন্সের সম্মিলিত নম্বরের ভিত্তিতে এবং আমাদের যারা গ্রুমার আছেন তাদের নম্বরের ভিত্তিতে আমরা পরবর্তী রাউন্ডে আমরা নিয়ে যাব 15 জনকে এবং আমাদের কাছ থেকে পড়ে যাবেন 5 জন। পুরস্কার যেগুলো হচ্ছে সেগুলো হচ্ছে 1 লক্ষ টাকাও একটি 55 ইঞ্চি মার্সেল এলইডি টেলিভিশন। দ্বিতীয় পুরস্কার 50,000 টাকাও একটি 42 ইঞ্চি মার্সেল এলইডি টেলিভিশন। তৃতীয় পুরস্কার 25,000 টাকাও একটি 32 ইঞ্চি মার্সেল এলইডি টেলিভিশন। এবং সেরা 10-এর বাকি 7 জনের প্রত্যেকে পাচ্ছেন মার্সেলের সৌজন্যে একটি রেফ্রিজারেটর। এবং প্রতি পর্বের যিনি পর্বসেরা হচ্ছেন তিনি পাচ্ছেন মার্সেলের সৌজন্যে 5,000 টাকার প্রাইজ মানি। এখানেই শেষ নয়, যিনি চ্যাম্পিয়ন এবং প্রথম রানার আপ হচ্ছেন তিনি মার্সেল অ্যাক্টিভেশন প্রোগ্রামে অংশ নেবার সুযোগ পাচ্ছেন। আর যারা এলিমিনেট হবে তারা প্রত্যেকেই মার্সেলের সৌজন্যে পাচ্ছেন হোম অ্যাপ্লায়েন্স এবং সুদৃশ্য ক্রেস্ট। নিথুয়া পাথারে নেমেছি বন্ধুরে, আরে ধর বন্ধু আমার কেহ না। পাথারে নেমেছি বন্ধুরে, ধর বন্ধু আমার কেহ না, ধর বন্ধু আমার কেহ না, তোর বন্ধু আমার কেহ না। সত্যি এই পৃথিবীতে আমরা সবাই একা। আমরা এসেছি একা, চলে যাব একা। এর মাঝখানে অনেক নাটক, অনেক অভিনয়, অনেক অ্যাডাপ্টেশন, অনেক বর্জন, অর্জন, গর্জন সবই থাকে। আমি জানি যে এখানে যারা পারফরমেন্স করতে আসছেন তারা প্রত্যেকেই একা, কেউ কাউকে টেনে তুলবে না। নিজের পারফরমেন্স দিয়ে আমাদেরকে আমাদের লক্ষ্যস্থলে পৌঁছতে হবে। প্রথমে যিনি আসছেন একক পারফরমেন্স নিয়ে, ওরে বাবা, নাম বললেই কিন্তু সবাই একটু নড়ে চড়ে বসবেন, আমি জানি আপনারাও বসবেন। আসছেন কমেডি কাঞ্চন কিশোরগঞ্জ থেকে। সেদিন বিপুল ভাই আমাকে ফোন করে বলল, কাঞ্চন তুমি কাল আমার বাসায় দাওয়াত, তুমি হাসো থেকে কয়েকজন কমেডিয়ান নিয়ে চলে আসবা। ভাই ঘটনা কি? আরে বাসায় অনেকের শরীর স্বাস্থ্য ভালো না, মন মেজাজ খুবই খারাপ, তাই আমি মানত করছিলাম কয়েকজন কমেডিয়ান খাওয়াবো। ছাত্র জীবনে যেই মেয়েকে প্রপোজ করতাম তারা শুধু একটি কথাই বলতো, আমার বয়ফ্রেন্ড আছে। আর এখন বিয়ে করার জন্য যাকেই দেখতে যায় তারা সবাই বলে আমার কোনো বয়ফ্রেন্ড ছিল না।
ভেরি নাইস। আমার নতুন প্রেমিকা সেদিন আইসা আমার বলতেছে তোমার সাথে আমি প্রেম করতে পারি 3টা শর্তে। 1, আমাকে কোনোদিন চুমু দিতে পারবে না, রাতে 12টার পরে কল দিতে পারবে না, যেখানে সেখানে দেখা করার জন্য বলবে না। এই শুনে আমি করলাম বোন রে তুমি বাড়ি যা, তোর মা তোরে খুঁজতেছে। আমি বুঝি না মানুষ শীতের দিন কিভাবে যে 1 মাস গোসল না করে থাকে। আচ্ছা আমার তো 15 দিন হলে শরীর চুলকানি শুরু করে। সেদিন নিপুণ আপু তার কাজের মেয়েকে বলছে জানিস শুনেছি তোর ভাইজান আবারও তার অফিসে এক মেয়ে কলিগের সঙ্গে প্রেম করে বেড়াচ্ছে, আসছে বাড়ি আসুক, তার একদিন কি আমার একদিন। এই শুনে কাজের মেয়ে বলতেছে আফা আপনারই কথা যদি সত্যি হয় তাহলে আমিও তাকে ছাড়বো না। আমার জীবনে একটি মেয়ের সাথে প্রেম করেছিলাম, সে আমার মন ভেঙে চুরে টুকরো টুকরো করে দিয়েছে, কিন্তু আজ সেই ভাঙা টুকরোগুলো ভিন্ন ভিন্ন মেয়েদের সাথে প্রেম করছে। জুয়েলার স্যার জীবনে অনেক জাদু দেখিয়েছেন, আজ আমি এই মঞ্চে একটি জাদু দেখাবো। এই দেখুন একটি টিস্যু, এটাকে যদি আমি বলি ডান দিকে যা সেটা ডান দিকে যাবে, যদি বলি বাম দিকে যা সেটা বাম দিকে যাবে। চং চাং জটাস কিরিমিরি পটাস সং তু ফা। রুমাল তুই নিচে পড়ে যা। কমেডি কাঞ্চন আশা মানি যে এখানে আমাদের আর কোনো অপশন নাই যেটা মুখটা গোমরা করে বসে থাকবো বা এটা করবো সেটা করবো। তবে আমার খুবই ভালো লেগেছে তার ওই জোকসটি যে তার মানে কাঙ্ক্ষিত যে নতুন প্রেমিকা এসে বলল যে 3টি শর্তে প্রেম করতে পারে। এটা আমার শুনে মনে হচ্ছে কি যেটা মানে এটাই হচ্ছে আমাদের হাসো। আপনি অনেকগুলো শর্তে জোকস বলতে পারেন, জোকসে এটা বলা যাবে না, জোকসে সেটা বলা যাবে না, জোকসে ওটা করা যাবে না, জোকসে এইটা করা যাবে না, কিন্তু আপনাকে জোকস বলতে হবে। তখন আমাদের বলা উচিত প্লিজ বাড়িতে গিয়ে ভাষায় দরজা লাগিয়ে জোকস বলেন। থ্যাংক ইউ। জুয়েল ভাই, ওর নামটাই হচ্ছে সোনার কমেডি, কমেডি কাঞ্চন। ও যখন ঢোকে বাহ, আমি তখনই ওর প্রেমে গদগদ হয়ে যাই। ওর যে মাইম দেখালো একটু সময় আগে, আমি সম্পূর্ণ শ্রদ্ধা রেখেই বলছি, আমি একাধিকবার মার্শাল মার্শোর কমেডি মাইম দেখেছি। এছাড়া অন্যান্য মার্শাল মার্শো যেহেতু আমাদের এখানে বেশি পরিচিত, এই নামটা বললাম। আমি তার কোনো একটা মুহূর্ত তোমার এই মুহূর্তের সঙ্গে তুলনা করতে পারি। বাহ, নিপুণ। যেদিন থেকেই তুমি আসছো কমেডি কাঞ্চন, সেদিন থেকেই তুমি শুধু জয় করে যাচ্ছ। সেজন্য তোমার ব্যাপারে আসলে বলার কিছু নেই, তুমি আসছো এবং জয় করলে। মাজার ভাই, কমেডি কাঞ্চন, তুমি কমেডি কাঞ্চন নও, তুমি মণি কাঞ্চন। তুমি শরীরের যে বাঁকগুলো দেখিয়ে তুমি আমাদেরকে মুগ্ধ করালে, সব কিছু মিলিয়ে একটা মানে কি বলবো, প্লাসের উপর প্লাস, তার উপরে প্লাস। হ্যাঁ, ওকে। মানে কমেডি কাঞ্চন তোমাকে অনেক অনেক ধন্যবাদ। কমেডি কাঞ্চনকে নিয়ে মানে ওর মানে ফিজিক্যাল স্ট্রাকচারে যে বর্ণনা, তার যেই ফিজিক্যাল মুভমেন্ট, তার যে নাচের ঢং, এটা শুনে আমার এখন একটি কথাই বলতে ইচ্ছে করছে, চিকনি চামিলি চিকনি চামিলি কমর তিনা চালি। কমেডি কাঞ্চন ওরফে চিকনি কাঞ্চন এরকম ফাটিয়ে দেবার পরে অবশ্যই অবশ্যই সবচেয়ে জরুরি এবং প্রয়োজনীয় কাজটি করতে হবে। এর মধ্যে আমি একটি চরিত্র অভিনয় করেছিলাম, সেই চরিত্রটির নাম হচ্ছে জুনিয়র সায়েন্টিস্ট রব্বানি। জুনিয়র সায়েন্টিস্ট রব্বানি হচ্ছে যে পিকুলিয়ার কিছু জিনিস আবিষ্কার করে। সে আবিষ্কারের ধরনটা হচ্ছে সে সবসময় ঢাকা শহরে ম্যাপ দেখে সে ঘুরে, কম্পাস দেখে ঘুরে। তো একবার রিক্সাওয়ালাকে সে ডিকটেট করছে যে ডানে যাচ্ছ না কিসের জন্যে, এই সামনে তোরে বলছে না ডানে যাওয়ার জন্যে। তো
তো রিক্সাওয়ালা ডানে গিয়ে দেখলো যে রাস্তা ব্লক, বলছে স্যার আর তো যাবে না, সামনে রাস্তা বন্ধ। কিন্তু আম কথা করছিস, এই জায়গাতে এরকম বলা খাওয়ার কথা ছিল না। তো সেই লোকটি আবিষ্কার করতে যাচ্ছে যে সাবান দিয়ে কিংবা আমরা যখন নানা রকমের সোপ দিয়ে যখন হাতটা পরিষ্কার করি, হ্যান্ড ওয়াশ দিয়ে হাত পরিষ্কার করি, সবাই বলে যে 99% জীবাণু চলে যাবে এই সাবানটি কিংবা এই হ্যান্ড ওয়াশটি ব্যবহার করলে। তা আমার গবেষণার বিষয়বস্তু ছিল কি যে ভাইজান 99% যদি জীবাণু চলে যায়, বাকি যে 1% জীবাণু থাকে সে তো মহা হারামি। 99% জীবাণুকে যদি মাইরে ফেলতে পারে, তাহলে পরে 1% জীবাণু সে মরতেছে না কিসের জন্য? তার মানে সে বিশাল পাওয়ারফুল। আমার মনে হয় সে পলিটিক্স করে। তা আমি আবার বলেছি কি যে আমার গবেষণার বিষয়বস্তু হচ্ছে আমি এখন এমন একটা সাবান আবিষ্কার করব, খালি 1% মরবে, বাকি 99% দিবে। তো এই মুহূর্তে এখন যে দুজন আসবেন একক পারফরমেন্স নিয়ে, আমরা দেখতে চাই কে কত পার্সেন্ট আজকে নাম্বার পায়। তিনি হচ্ছেন মোহাম্মদ ইয়াসির মোড়ল এবং ফাহিয়া ইমরোজ ফাহান, আসছেন খুলনা থেকে। কি রে, তুই কি ভাবতেছিস? ভাবতেছি সমাজের দুই শ্রেণীর লোকে রাতের ঘুম আরাম হয়ে গেছে। যারা বিয়ে করছে তাগো, আর যারা বিয়ে করেনি তাগো। তুই ঠিক কথাই কইছিস। বর্তমানে চাকরি বাকরির যে অবস্থা, এ বিয়ে পাস করলে ঘুমোই না, আর না করলে তো ঘুমোই না। এই আমি বিয়ে পাশের কথা কইনি, বিবাহ বিবাহ বিবাহের কথা। তা তো বুঝলাম, যারা বিয়ে করেছে তারা কেন ঘুমোয় না, তা যারা বিয়ে করেনি তারা কেন ঘুমোয় না? যারা বিয়ে করছে তারা ভাবে কেন যে বিয়েটা করলাম, আর আমার মতো যারা বিয়ে করি নাই তারা ভাবে বিয়ে করলে কেন কোল বালিশ নিয়ে ঘুমাইতে হয়। সে তো বুঝলাম, বিয়ে নিয়ে এত গবেষণা করিস, তা তুমি কেন বিয়ে করতেছো না? দোস্ত রে, আমার একটা সমস্যা আছে। কিরে, যা ভাবতেছি তাই নাকি? কবে তে আগে করলি না তো? ধ্যাৎ, যা ভাবছিস তা না। আরে ওই যে ক্রিকেট খেলতে যায় ঠ্যাং ভাঙলাম না, ফুটবল খেলতে যে পড়ে দে উচটকে হাতটা ভেঙে ফেলালাম, আর ভাবতেছি বিয়ে করতে যে। এ দোস্ত, আমিও না বিয়ে নিয়ে কিছু কিছু ভাবতেছি। কি 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 ভাবতেছিস? ভাবতেছি জোড়া বিয়ে করব। জুড়া বিয়ে? আরে জুড়া বাচ্চা হয়, বিয়ে হয় নাকি? আরে শোন, যদি একটা বিয়ে করি ওই বাবা ওরা সারাদিন চালাবে, একটু ঘুম করতে পারবো না। আর যদি দুটো বিয়ে করি ওরা ওরা টোকাটুকি করবে, আমি নাকে তেল দিয়ে ঘুম। চমৎকার আইডিয়া দোস্ত, চমৎকার আইডিয়া। তা দোস্ত কিরাম মেয়ে বিয়ে করবি? আসলে কি জানিস দোস্ত, আমার বাড়ির লোকজন ইংলিশে মহা দুর্বল। এই ইংরেজি যে অবস্থা আর যে টিউশন ফি, তাতে আমি চিন্তা ভাবনা করেছি নোয়াখালীর মেয়ে বিয়ে করব। এত মায়ে থাকতি নোয়াখালীর মেয়ে কেন? ওরা না ইংরেজিতে খুব ভালো হয়, কথা শুরুতেও ইংরেজি শেষেও ইংরেজি। বিষয়টা কিরম গোলমাল, একটু বুঝাই বল। এই যেমন ধর, আই যাইতন্য, আই খাইতন্য। বাহ, এতে কি হবে কত? কি কি? বংশ পরম্পরা ইংরেজি চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। আচ্ছা দোস্ত, তা তুই কোন মেয়ে বিয়ে করবি একটু বলতো? দোস্ত তুই তো জানিস আমার আব্বা গ্রাফিক্স ডিজাইনার, সে আমারে কালা মেয়ে দিয়ে বিয়ে করতে কইছে। বলিস কি কালা মেয়ে কেন দোস্ত? ওই যে আগে কইছি গ্রাফিক্স ডিজাইনার, সে কালার কম্বিনেশন খোঁজে। এই ধর সাদার সাথে কালা, কালার সাথে সাদা, এই কালার কম্বিনেশন। দোস্ত এই যে বিয়ের অনুষ্ঠানের খরচ বরচ নিয়ে কিছু চিন্তা ভাবনা করছিস? দেখ দোস্ত, তুই ওই কথা করলেই আমার হার্টবিট বাড়িয়ে দেয়। এই যেমন তুই চিন্তা করে দেখ, দিলমহৎ 10 লাখ, বিয়ের গহনা 5 লাখ, কেনাকাটা 3 লাখ, লোকজন খাওয়াবো 2 লাখ, আরো আনুষঙ্গিক খরচ 1 লাখ। ওদিকে কত হইলো? 21 লাখ। আমার মাথায় না একটা সহজ বুদ্ধি রয়েছে। কি কি কি? ওরে যদি আমি ভালাইছে বিয়ে করি, কাজের দেবো 3000, বোন থেকে খাওয়ালাম 1000, আর আনুষঙ্গিক 242, মামলা ডিসমিস।
এই বুদ্ধিটা কিরম লাগলো? চমৎকার দোস্ত, এসছে ভালো বুদ্ধি আমার মাথায় আছে। কি বলেছি? কি বুদ্ধি? কি বুদ্ধি? হ্যাঁ, অনুষ্ঠানের দরকার কি? আরে ভাবতেছিস আমি পলাই বিয়ে করবো? না, পলাইও বিয়ে করবো না। তাহলে করবিটা কি? আরে বিয়ের আগে ফেসবুকে একটা স্ট্যাটাস দেবো, বিয়ে করতে যাচ্ছি, আপনারা কিন্তু দোয়া করেন। আরে ভালো একখান কাজই দেখে বিয়েটা পড়ে নেব। আর এসছে সহজ বুদ্ধি আছে দোস্ত। এসছে সহজ বুদ্ধি? কি বুদ্ধি? কি বুদ্ধি? এই যে বর্তমান ডিজিটাল যুগ, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইমো, ভিডিও কল, এই বর্তমান ভিডিও কনফারেন্সের মাধ্যমে তো বিয়েটা করা যায়। তাতে সামান্য কিছু মেগাবাইট পড়লো, অনেক টাকাও পয়সা গেল দোস্ত। এ যে খুব ভালো বুদ্ধি, ভালো বুদ্ধি। এই তো বিয়ের পরে হানিমুন নিয়ে কিছু ভাবিছিস নাকি? দোস্ত অত আমি বিয়ের আগের থেকেই ভাবিয়ে রাখছি। কি 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 কি? যদি আমার শ্বশুর আব্বা টাকা দেয় তাহলে হানিমুনি যাব সুইজারল্যান্ড, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া। আর যদি আমার আব্বা টাকা দেয় তাহলে বরিশালের নদীতে জ্যোৎস্না রাইতে হানিমুনটা কাইরে ফেলবো। এই আর যদি কেউ টাকা পয়সা না দে, তুই যে পলাই বিয়ে করেছিস, তাহলে কি করবি? তাহলে আর কি করব? ওই যে কয়দিন পলাইছিলাম, বাড়ি এসে কব আমাকে হানিমুন হয়ে গেছে। তুই কি বুদ্ধি বের করিস? এসছে সহজ বুদ্ধি আমার মাথায় আছে। কি বুদ্ধি? কি বুদ্ধি? মুন নামে একটা মেয়ের বিয়ে করলেই তো হয়ে যাচ্ছে। কেন কেন? বিয়ের পর তোরা দুইজন পাশাপাশি বইসে হানি খাইলে কি হবে? কত কি হবে? হানিমুন। আরে বুদ্ধি তোর মাথায়। এই দোস্ত, তা বিয়েটা কবে করতেছিস? খাবো কবে? এখন তো বেকার, আর কয়দিন পরে চাকরি পাবো, তারপরে শিওর বিয়ে করে ফেলবো। এ বেশি দিন লাগবে না, মোটে 10 বছর। ধ্যাৎ, বাবা, আগে কোথায় ছিলে তোমরা? মানে বিয়ের আগে এই টিপসগুলা অনেক দরকার ছিল আমার জন্য, মানে অনেক ভুল করে ফেললাম। নিপুণ, যা টিপস দিল, আপনারটা তো নেক্সট টাইম, ওদের ফার্স্ট টাইমই হয় নাকি আমার সন্দেহ আছে। এই এপিসোড দেখার পরে সুপার, দুজনের পারফরমেন্স সুপার ছিল। নোয়াখালীর লোকরা যখন বলে না হানি অর্থ হানি নো মধু মধু মধু, সেরকম আর কি, সবই ইংরেজি না? মাঝার ভাই, তোমাদের দুজনেরই পারফরমেন্স, মানে একজন আর একজনকে যা বলছো, রিসিভিং ক্যাপাসিটিটা এত চমৎকার। হ্যাঁ, কম্বিনেশনটা খুবই চমৎকার। ধন্যবাদ তোমাদের। জুয়েল ভাই, ফাহান, তোমার দাঁড়িয়ে নড়ে সব কিছু করেছো, তার মধ্যে তুমি একটা সাইলেন্ট রানিং অ্যাক্ট করেছো। মানে বেকার ছেলে, সে গোসল করে না, তার একটা ভঙ্গি, অর্থাৎ গায়ে চুলকানি হয়ে গেছে। এই জিনিসটা আমাকে খুব আনন্দ দিয়েছে। একটা ক্যারেক্টারকে পরিষ্কারভাবে তুমি তুলে ধরেছো, যে এই ক্যারেক্টারটা যার মাথায় এই সমস্ত বুদ্ধি, এবং তারপরে আবার কি সে ওইভাবে ব্রেন ওয়াশ, সোসাইটিতে যে লক্ষ লক্ষ টাকা খরচ করে যে বিয়ের আয়োজন করা হয়, সেটা একটা খোঁচা তুমি দিয়েছো। তো যাই হোক, তোমাদের দুজনের অ্যাক্ট অসাধারণ লেগেছে। ধন্যবাদ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। বাবা, ভালো সাজিয়েছিস কিন্তু। যা, যারা অনেকেই এখনো আছেন বিয়ে করেননি, আমরা জানি যে তাদেরও ঘুম হারাম। যারা বিয়ে করেছেন তাদের তো ঘুম হারামই। তবে যারা বিয়ে করেননি তাদের ঘুম হারাম হওয়ার পেছনে শুধুমাত্র কোলবালিশ দায়ী নয়, এখন অনেক সোনার জিনিস দায়ী। মানে হেডফোনের কথা বলছি, কারণ আমরা জানি যে এখন একমাত্র ভরসা হচ্ছে হেডফোন। আমাদের আশেপাশের লোকজনকে আমরা দেখেছি অনেক সারাক্ষণ হেডফোনের উপর নির্ভর করে, সারাক্ষণ শোনার মধ্যেই থাকে, খালি শোনে, মানে নানা রকমের কথাবার্তা, গান বাজনা, এভরিথিংস। এবার আমাদেরকে মজা মজা জোক শোনাতে যিনি আসবেন তিনি হচ্ছেন খাদিজা নূপুর, আসছেন বাগেরহাট থেকে। আসসালামু
আলাইকুম। এনার্জি। আচ্ছা বলেন তো, বিয়ে বাড়িতে বরের জুতা চুরির কারণ কি? এখনো সময় আছে, জুতা রেখা পালা। একটা বাচ্চা ছেলে তার বাবাকে গিয়ে বলতেছে, আব্বু তুমি নাকি ঘুষ নাও। বাবু একথা বলতে নেই, তুমি কি কখনো দেখেছো? না, শুনেছি। শোনা কথায় কান দিতে নেই। তো কিছুদিন পর বাবা তার ছেলেরা বলতেছে, বাবু তুমি নাকি পরীক্ষায় ফেল করেছো। আব্বু তুমি কি দেখেছো? না, শুনেছি। আব্বু তুমি তো বলেছো শোনা কথায় কান দিতে নেই। আমাদের সাধু ভাই জাপানের এক রেস্টুরেন্টে একটা খাবারের অর্ডার দিল। পরে দেখলো খাবারটা ছিল স্যুপ, কিন্তু ওই স্যুপের ভিতর ছিল একটা তেলাপোকা। ম্যানেজারকে কমপ্লেন করতেই ম্যানেজার বলল, ওয়েটার ওয়েটার, এই তেলাপোকার স্যুপের ভিতর মাত্র একটা তেলাপোকা দিছিস কেন? তো আমাদের মিরু ভাই আর তার গার্লফ্রেন্ড পাশাপাশি বসা। তো মিরু ভাই তার গার্লফ্রেন্ডে বলছে, জান তুমি আমার হৃদয় মাঝে চলে আসো। এই কথা শুনে তার গার্লফ্রেন্ড বলল, জুতা নিয়ে আসবো? তখন মিরু ভাই রেগে গিয়ে বলল, জুতাটা ফালাই দিয়ে তার আসো। এই শুনে তার গার্লফ্রেন্ড বলল, না আমি পারবো না, মা বলেছে খালি পায়ে নোংরা জায়গায় গেলে ডায়রিয়া হবে। আচ্ছা বলেন তো, পৃথিবীতে সবচেয়ে দয়ালু কারা? অবশ্যই ছেলেরা, কারণ ছেলেরাই বেকার মেয়েদের বিয়ে করে, কিন্তু কোনো মেয়েরাই বেকার ছেলেদের বিয়ে করে না। আমাদের তারেক ভাই কোনো মতেই বিয়ে করতে চাচ্ছে না। তো তারেক ভাইয়ের আব্বা তারেক ভাইয়ের বলতেছে, শোনো তারেক, তুমি যদি বিয়ে না করো, তুমি যখন মারা যাবা তখন তোমার গালে পানি দেওয়ার মতন কেউ থাকবে না। এ কথা শোনার পর তারেক ভাই বিয়ে করলো, অনেকগুলো ছেলে মেয়ে হলো। কিন্তু তারেক ভাই এখন মরার সময় তো মনে মনে বলতেছে, ধ্যাত বিয়েটাতে কেন করলাম, এখন তো পানি খাইতে ইচ্ছে করতেছে না। এক লোক মারা যাবার পরে স্বর্গে যাবে না নরকে যাবে, এই জন্য যমদূতের কাছে ইন্টারভিউ দিচ্ছে। তো যমদূত বলতেছে, কি কি ভালো কাজ করেছিস? ওই একটা ভিখারিরে 1 টাকা দান করেছি, একটা মেয়ের বিয়েও ছিল না তারে 2 টাকা দান করেছি, আর একটা গরিব লোকরে 1 টাকা দিছি। এই কথা শোনার পরে যমদূত বলল, এই নে ধর 4 টাকা, নরকে যা। আমাদের রনি ভাই সেদিন অফিসে গিয়ে বলতেছে, বস আমার আগামীকাল ছুটি চাই। এই কথা শুনে বস বলল, কিসের জন্য ছুটি? না আগামীকাল আমার বিবাহ বার্ষিকী তো তাই। তা বিবাহ বার্ষিকী তো রাতেও পালন করে যায়, সারাদিন কি করবেন? শোক দিবস পালন করব। মাঝার ভাই আবারও বলতে হয় যে নূপুর, তোমার কৌতুকের নূপুর নিক্ষণ ঠিক আগের মতোই ছিল এবং এবার জন্য একটু বেশি বেজে উঠলো আর কি। ধন্যবাদ তোমাকে। নিপুণ, ওর জোকস বলা, ওর পারফরমেন্স, এভরিথিং ইজ ভেরি গুড। জুয়েল ভাই। নূপুর, তুমি বেসিক্যালি কমেডি ক্যারেক্টার, আমার ভালো লেগেছে। থ্যাংক ইউ স্যার। আর খুব স্বাভাবিক, মাত্র সদ্য বিয়ে করে সে এই অনুষ্ঠানে চলে এসেছে, অস্থিরতা একটু থাকবে, এটুকু আমরা মেনে নিতে পারি যে এটা কোয়াইট ন্যাচারাল। আমি আজকে জানি যে আজকে নিপুণ যদি এই কাজটি করে এখানে আসতো, এখানে দাঁড়াতেই পারতো না। থ্যাংক ইউ খাদিজা নূপুর, থ্যাংক ইউ। Marcel presents Hasho powered by Dabur Meswak Season 4 co-sponsored by Mumtaz Harbal. एक मिनट এটা रोमिंग फोन। हेलो, क्या कौन है? अस्सलाम वालेकुम, नमस्कार। अमिताभ जी, बोलो 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 बोलो, यही अमिताभ बच्चन फोन कर रहा हो। तुम हाशो देख रहा हो या ये सीजन का 3 में शाहरुख खान में फोन दिया, ओ दिखा है हाशो, तुम देख रहा हो हाशो? थैंक यू। अरे बाबा क्या मोटा हंसी है। हंसो 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 हंसो, ये हमारे पास तो मोटा गला है ना, उसको सुनो तुम्हारा हंसी। यस
না 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 नहीं डॉन नहीं पाओ ना अमिताभ बच्चन बोलते से এটা কি दानव नहीं ये दानव है ना है सुनो अमिताभ जी मैं तो साजू खादेम या थोड़ा सा एक्टिंग कर रहा हूँ लाइक तुम्हारा है ओके थैंक यू अमिताभ जी थोड़ा सा बाद में बात करता हूँ मैं तो शूटिंग में हूँ রাখি হ্যাঁ আসসালামু আলাইকুম নমস্কার ও মাই গড এটা বিশাল ব্যাপার তো অমিতাভ জি ফোন দিয়েছেন উনি বলছেন যে উনি হাসো দেখছেন সাথে ঐশ্বরিয়ার বাচ্চাকে নিয়ে মাঝে মাঝে সে কাঁদতেছে কিন্তু আমরা এখনো তার বাচ্চার মুখে হাসি ফোটাতে পারিনি আমরা যাবো যে পরবর্তীতে অমিতাভ বচ্চন ফোন দিয়ে বলবে মেরা নাতনি হাস রাহা হো আমি জানি যে এখন যে পারফর্মার আসবে পারফরমেন্স নিয়ে সে অবশ্যই অমিতাভ বচ্চনের নাতনিকেও হাসাবে আসছেন দ্বৈত পারফরমেন্স নিয়ে মাজেদুল ইসলাম দিনাজপুর থেকে এবং আফনান আহমেদ রাশেদ নারায়ণগঞ্জ থেকে আসসালামু আলাইকুম নিশ্চয়ই আমাকে চিনতে পারছেন আমি ডাস্টবিন মিস্টার ডাস্টবিন আমার একটা মনের দুঃখ কি জানেন আমাকে কেউ ব্যবহার করে না আচ্ছা ডাস্টবিন আর মানুষের ব্রেনের মধ্যে মিল কোথায় এই দুটো কি সঠিক ব্যবহার না করলে এই রকমই হয় বাহ ব্রিলিয়ান্ট দেখি তো আমার আশেপাশে কি কি আছে কাগজ কলার শোকলা ফলমূলের খোসা চিপসের প্যাকেটও আছে ওরে বাপ রে বাপ একটা দি ভাঙা লিপস্টিক আছে মনে হয় এটা আমাদের নোভাপু ফেলছে হ্যালো দোস্ত তোর যে আসার কথা ছিল তুই আসলি না কেন কি বললি তুই বেটা তোর বউকে ভয় পাস নাকি আমি না না আমি তো আমার বউকে ভয় পাই না বউ আমাকে বাড়ি থেকে গতকাল বের হতে নিষেধ করলো তাই আমি বাইরে বের হইনি আমি ভয় পাই নাকি শোন বউ তো আমার একটাই বুঝলি মাঝে মধ্যে একটু কথা শুনতেই হয় বুঝছিস মাঝে মধ্যে একটু কথা শুনতেই হয় তা দোস্ত কালকে কিন্তু তুই সন্ধ্যায় আসবি বুঝছিস কালকে সন্ধ্যায় আসলে দোস্ত দাঁড়া কি যেন পায়ের নিচে পড়লো রে মানুষ যে কি কোথায় কি ফেলতে হয় তাও জানে না দোস্ত শোন আজকে তুই সন্ধ্যায় আসবি দুজনে মিলে খুব মজা করে ঠিক আছে আসবি তো আচ্ছা আসিস ও ভাইজান কামটা কি ঠিক করলেন কে কে কথা বলে আরে আমি ডাস্টবিন কইতাছি ডাস্টবিন তুমি কথা বলছো হ যাদের কথা বলার দরকার তারা যখন চুপ থাকে তখন তো আমারই কথা বলতে হয় নাকি কি বলতে চাচ্ছ আরে ভাই দূরে দাঁড়ায় আছেন কেন কাছে আসে না 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 ছি তুমি বড়ই নোংরা তোমার একেবারে এত নোংরা ছি 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 বিশ্বাস করেন ভাইজান আমার ভেতরটা পুরাই পরিষ্কার যেমন ডাবর মেসওয়াক দিয়ে দাঁত ব্রাশ করলে দাঁতগুলি পরিষ্কার হয় আর এই ময়লাগুলো তো আমি ফেলি নাই ফেলছেন তো আপনারাই কি বলছো তুমি হ আরে ভাই আমরা চিন্তা করি যে আজকে ফালতুর মা এখানে ময়লা ফেলাইছে ঠিক আছে কালকে থেকে আমরা ফেলামু আরে ভাই সংকোচের কিছু নেই তো কাছে আসেন যদি আমি নোংরা আবর্জনার কাছে যাই না কিন্তু তোমার কথা আমার খুব ভালো লেগেছে তুমি বড়ই বুদ্ধিমান ভাইজান কিছু মনে না করলে একটা কথা বলি কথা বলবা বলো এই যে একটু আগে আপনি কাগজের টুকরাটা ফেললেন এটা তো আমার ভিতরেও ফেলতে পারতেন আরে আমি তো একটা সামান্য কাগজের টুকরা ফেলেছি আর বাকিরা যে এত কিছু ফেলছে সেটা দেখবে কে হ্যাঁ বুঝছি নিজের প্লেটের ঘি একটু কমই মনে হয় এই মুখ সামলে কথা বলবে আরে ভাই বোঝার চেষ্টা করেন আপনি যদি কাগজটা আমার ভিতরে ফেলতেন তাহলে একটু ভালো হইতো না আরে বুঝতে পারছো না আমি একটু থ্রোয়িং প্র্যাকটিস করছি বুঝছো দেখবা এই থ্রোয়িং প্র্যাকটিস করতে করতে একদিন মেডেল পেয়ে যাব
আপনি প্রচুর মেডেল পাইবেন। আপনার থ্রোই তো ঠিক নাই। আপনার থ্রো যদি ঠিক থাকতো তাহলে তো আমার ভিতরে ফেলতেন। আচ্ছা ভাইজান, আপনার থ্রো কি সত্যিই ভালো? হ্যাঁ অবশ্যই। তাহলে একটু সবগুলি থ্রো করে একটু ফালাইয়া দেখান তো, ভালো নাকি? হ্যাঁ, তুমি আমাকে পরীক্ষা নিচ্ছ? দেখো। আরে বাহ, লিপস্টিক, এটা আমার বউয়ের কাজে লাগবে। দেখছেন, একটু তেল মারাতে যদি ভালো কিছু হয় তাহলে তেল মারাই ভালো। এই সব লোকে তো এইভাবে ম্যানেজ করতে হয়। তুমি কিছু বললা নাকি? না না, কিছু বলি নাই, বলতেছিলাম আপনি খুব ভালো লোক। ওরে বাপরে বাপ, বাচ্চি। আরে আবার দেখছি একটা সুন্দর চিরুনি। মনে হয় এটা আমাদের মাজারুল স্যার ফেলছে। আরে না, মাজারুল স্যারের তো টাক মাথা, এটা আমি রাখলাম। কাউকে বলো না, কাউকে বলো না। ভাইজান দেখতাছেন জায়গাটা কত পরিষ্কার হয়ে গেছে। এইভাবে যদি আমরা সবাই পরিষ্কার করা শুরু করে দিই তা আমাদের সমাজটা বদলে যাব। হায় হায়, আমরা তো আরো সচেতন হয়ে যাবো। তা অবশ্য ঠিক বলেছ। এই পাশে যে পরিষ্কার দেখতেছো না, আমার মনটাও একেবারে পরিষ্কার হয়ে গেছে। আসেন ভাই, আমরা এই পরিষ্কার জায়গার লগে এই পরিষ্কার, ও সরি এখন তো বেড়ে গেছে গা, এই বড় জায়গার লগে একটা সেলফি তুলি। সেলফি? তোলা যায় না? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, একটু মোবাইলটা বার করি। ভাইজান শুধু সেলফি তুললে কিন্তু কাম হবে না। এই সেলফি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টও করতে হবে যাতে মানুষ আরো সচেতন হয়। ঠিক বলেছ, আমি এক্ষুনি পোস্ট করছি। হ্যাঁ, আমার মতো যেন সবার চোখ খুলে যায়। এই যে করে দিলাম। করছেন তো? হ্যাঁ। ওরে বাপ রে বাপ, ভালোই হইছে। আচ্ছা ঠিক আছে, আসি। হ্যাঁ বাবা, বিউটিফুল বিউটিফুল। আমরা একদম সবাই জানি যে ঢাকা শহরের যে পরিমাণ ডাস্টবিন দেয়া হয়েছে এবং এত সুদৃশ্য ডাস্টবিন, সেই ডাস্টবিনের কেউ কেউ দেখেছি যে পানের দোকানও বানিয়েছে, কিন্তু আসল কাজটি হয় না। ডাস্টবিনের পাশেও অনেক কিছু আমরা ছুঁড়ে ফেলে রাখি, ওখানে ফেলে রাখি। এবং সবচেয়ে বেশি যারা করে এই কাজটি তারা হচ্ছে যারা আমরা গাড়ি চড়ি, যারা গাড়ি চড়েন, তারা সবসময় গাড়ির ভেতর থেকে বলেন কি অবস্থা, মানে আমি বুঝি না, মানে ঢাকা শহরের মানুষের এই কোনো সেন্স নাই বলে মনে করেন যে চিপসের প্যাকেটটা সে বাইরে ফেলে দিল। তো এই যে একটা ব্যাড কালচার, আমরা সবসময় বলি যে কি করছে সরকার, কি করছে রাষ্ট্র, আসলে কে কি করছে সেটা বড় কথা না, আমি কি করছি সেটা আগে আমাদেরকে সচেতন হতে হবে যে আমি কি করছি। আর ওরা তো শুধু দেখালো যে ডাস্টবিনে আমাদের এই ময়লাগুলো, আমাদের আরও অনেক ময়লা আছে যেগুলো সত্যি সত্যি এইভাবে ছুঁড়ে ডাস্টবিনে ফেলতে হবে। নিপুণ, খুব ভালো একটা কনসেপ্ট ছিল যে এখন যেহেতু অনেক কিছু আমরা পোস্ট করি, একটা ভালো জিনিস যদি পোস্ট করি তাহলে হয়তোবা 100 জন না হলেও মোটামুটি 10 জন তো কাজটা করবে। খুব সুন্দর সুন্দর, খুব সুন্দর। ভাই ভাই বাজার ভাই। রাশেদ, দুর্গন্ধযুক্ত ডাস্টবিন থেকে তুমি যে আদর্শের সুন্দর কথাগুলি বললে, পরিচ্ছন্নতার কথা বললে, এটা আমাদের সমাজকে পরিশুদ্ধ করবে আমাদের বড় বড় শহরগুলোতে, এবং আমরা আরও বেশি বেশি পরিচ্ছন্ন হয়ে উঠি। এই নকশার মধ্যে থেকে, কৌতুক নকশার মধ্যে থেকে এটাই আমাদের জ্ঞান লাভের একটা বিরাট পরিচয় ছিল। ধন্যবাদ তোমাদের। জুয়েল ভাই, একেবারেই তুলনাহীন অসাধারণ একটা স্ক্রিপ্ট। প্রথমে শুরু হয়েছে যে আচ্ছা বলুন দেখি ডাস্টবিন আর ব্রেইনের মধ্যে পার্থক্য কি।
এবং সেটাকে যেমন সুন্দর করে স্পষ্ট করে তুলে ধরা হয়েছে, আমার মনে হয় না যে মোটা বই পড়ার দরকার আছে। আজকে মাজেদুল একদম সমানে সমান, ওর সঙ্গে তার সঙ্গে সমানে, সমান স্পিডে, সমান ভঙ্গিতে, নিচে হাঁটু গেড়ে বসে সেই লিপস্টিক তুলে ভেতরে রাখা, তারপরে ক্রেকার্স মুখে দেওয়া অথবা চিরুনি দিয়ে একটু, এভরিথিং। মাজেদুল বিকেম টোটালি এ ডিফারেন্ট মাজেদুল। I appreciate both of you. Thank you. থ্যাংক ইউ। চমৎকার পারফরমেন্স ছিল। বাহ, এইভাবে একক পারফরমেন্স, দ্বৈত পারফরমেন্স, গ্রুপ পারফরমেন্স, সর্বোপরি হাস্যর পারফরমেন্স আসলেই একেবারে মানে তুঙ্গে উঠে গেছে, এবং সেখান থেকে এত সহজে কেউ আমাদেরকে নামাতে পারবে না। আমরা আরও উপরে উঠব, এবং দেখতে দেখতে, চলতে চলতে, ফিরতে ফিরতে আমরা কিন্তু অলরেডি দ্বিতীয় রাউন্ডের শেষ পর্যায়ে চলে এসেছি, এবং এই দ্বিতীয় রাউন্ডের আরও যদি মেরেও ফেলা হয় এরপরে আর কোনো দ্বিতীয় রাউন্ডের পারফরমেন্স হবে না। এবং এখন যিনি আসবেন পারফরমেন্স করতে সে হচ্ছেন আই খাইতন্য, মানে নোয়াখালীর ভাষায় প্রথমে ইংরেজি ছিল, শেষও ইংরেজি ছিল, শেষ ইংরেজি শব্দটি হচ্ছে আই খাইতন্য। আসছেন তসলিম হাসান হৃদয়, বরিশাল থেকে। আচ্ছা বলেন তো, এই মুহূর্তে এই হাসির মঞ্চে সবচেয়ে বড় চাপাবাজি কথা কি? এই আমি বরিশালের ছেলে হয়েও চাপাবাজি করি না। আচ্ছা নিপুণ ম্যাডাম, এই আমি বরিশালের ছেলে বলে কেউ জানতে চায় না আমার দুঃখগুলো, কেউ বুঝতে চায় না আমার কষ্টগুলো, কেউ দেখতে চায় না আমার এই হতাশাগুলো, কিন্তু সবাই লক্ষ্য করে আমার এই বাদরামিগুলো। সেদিন আমি মিরু ভাইকে গিয়ে বললাম, মিরু ভাই একটা বুদ্ধি দরকার। ভাই শোনেন, আমি দুইটা মেয়েরে পছন্দ করি, একটা মেয়ে অপূর্ব সুন্দরী কিন্তু গরিব, আর একটা মেয়ে কালো কিন্তু অনেক ধনী। ভাই আমি কাকে বিয়ে করব? মিরু ভাই বললো, আরে এটা কোনো ভাববার বিষয় হলো, হন তুই ওই অপূর্ব সুন্দরী গরিব মেয়েটারে বিয়ে কর, আর ওই কালো ধনী মেয়েটারে আমার সাথে পরিচয় করাই দিস। আমাদের পাশের বাসায় থাকে একটা সুন্দরী তরুণী, ঠিক নিপুণ ম্যাডামের মতো। তো একদিন আমি সাহস করে তাদের কলিং বেল চেপে ধরলাম। সুন্দরী মেয়েটা এসে বলল, কি চাই? জি আপনাদের বাসায় কি চিনি আছে? চিনি? চিনি আছে। না মানে বলছিলাম কি, আপনাদের বাসায় যদি চিনি না থাকে তাহলে আমাদের বাসায় আনতে যায় না, আমাদের বাসায় চিনি আছে। আমাদের কালাসান তারেক ভাই, তো কিছুদিন আগে তারেক ভাই পার্কে গেছে তার বান্ধবী নিয়ে ঘুরতে। তো একটা বয় এসে বলতেছে, ভাই এদিকে আসেন, এদিকে আসেন। বলো ভাই, আমাদের এখানে খাওয়ার সুব্যবস্থা আছে। কি সুব্যবস্থা? ভাই আমাদের দোকানের চারিদিকে ঘেরাও আছে। মাজাহার স্যার আমাদের ছক্কা খ্যাত ক্রিকেটার তামিম ইকবাল, তো তামিম ইকবাল যেমন তার ছেলেটাও ঠিক তেমন। সেদিন আমি তামিম ইকবালের ছেলেকে জিজ্ঞেস করলাম, আচ্ছা বাবু তুমি কিসে পড়ো? ক্লাস 6। ওকে ওকে, বেশ বেশ। আচ্ছা বাবু তোমাদের বাসা থেকে স্কুলের দূরত্ব কত? 10টা 6। ভেরি গুড। আচ্ছা দেখি তোমার পড়ালেখার ব্যাপারটা কেমন, তুমি পড়ালেখা কেমন পারো? আচ্ছা বাবু বলো তো 1 ডজন সমান কত? 2টা 6। বাহ, আচ্ছা ঠিক আছে। আচ্ছা তুমি বলো তো 1 মাস সমান কতদিন? 5টা 6। ভেরি গুড ভেরি গুড, তুমি পড়ালেখা খুব ভালো। আচ্ছা শোনো, আমি কিন্তু তোমার বাবার খুব ভালো একজন ফ্যান, তোমার বাবার খুব ভক্ত। তোমার বাবার টেলিফোন নাম্বারটা দেওয়া যাবে? ওকে লিখেন 6666। আমাদের পাশের বাসার একটা আন্টি রোজ তার ছোট্ট মেয়েটাকে সাথে করে স্কুলে নিয়ে যায়, আবার স্কুল থেকে নিয়ে আসে, নিয়ে যায় আবার নিয়ে আসে, কারণ তার ছোট্ট মেয়েটা কিছুই বুঝে না। তার মেয়েটা এখন বড় হয়েছে, কিন্তু আন্টি এখনও তার মেয়েটাকে সাথে করে নিয়ে যায় আবার নিয়ে আসে, কারণ তার মেয়েটা এখন সবই বুঝে। আমাদের একটা ইঞ্জিনিয়ারের ছাত্র তার স্যারকে বলতেছে, স্যার আমি এমন একটা পদ্ধতি আবিষ্কার করছি যার মাধ্যমে আপনি দেয়ালের এই পাশ থেকে ওই পাশ দেখতে পারবেন। স্যার বললো, বাহ দারুণ, কী সেই পদ্ধতি? ছাত্রটি বললো, স্যার দেয়ালটারে গর্ত কইরা।
থ্যাংক ইউ। আরে বাবা দারুণ। আমি একেবারে ঠিক সায়েন্টিস্ট রাব্বানির মতো, মানে তার গবেষণার যে ফলাফল অনেকটাই সেরকম সায়েন্টিস্ট রাব্বানির মতো তুমি গবেষণা করেছো ভাই। তুমি যেভাবে দেয়াল থেকে ওই দেয়ালে দেখার জন্য যে ফোটাটা করেছো সে মারাত্মক জিনিস কিন্তু ভাই। আমি একবার এক লোককে দেখেছিলাম, তারা এত বড় ইঞ্জিনিয়ার দিয়ে বিল্ডিং বানিয়েছে, 3 তলা বিল্ডিং বানানোর পর তাদের মনে পড়েছে তারা সিঁড়ি দেয়নি, বাঁশ দিয়ে উঠেছে, তো বাঁশ নামানোর পর থেকে তো 3 তলা ওটা জায়গা নাই, ওরা সিঁড়ি বানায় নাই ডিজাইনে। অসাধারণ পারফরমেন্স ছিল। জুয়েল ভাই। হৃদয়, তুমি হৃদয় জয় করার জোকস বলেছো, আমরা সবাই শুরু থেকে শেষ পর্যন্ত হেসেছি। তবে একটা জায়গায় আমি যেটা সবসময় বলতে চাই সেটা হচ্ছে সমাজে যারা অপেক্ষাকৃত কষ্টের জায়গায় আছে তাদেরকে কষ্ট না দিয়ে তাদেরকেও আমাদের লেভেলে তুলে ফেলা, সবার লেভেলে সমান লেভেলে তুলে ফেলা। যেমন তুমি প্রথম দিকে একটা জোক বলতে গিয়ে বলছিলে যে একটি মেয়ে কালো, খুব সুন্দরী, আরেকটি মেয়ে কালো। সুন্দরীর মধ্যে কালোর মধ্যে পার্থক্যটা কি? দুজনই তো সুন্দরী, দুজনই সুন্দরী না হতে পারে, কিন্তু আমরা গায়ের রং কালো হয়েছে বলে সে অসুন্দরী, এই যে আমাদের মাইন্ডসেট আছে, এটা একটা খারাপ দিক, এইটাকে আমাদের মুছতে হবে। ধন্যবাদ। থ্যাংক ইউ। নিপুণ। খুব সুন্দর কনসেপ্ট ছিল, হেসেছি অনেক এবং ভালোও ছিল অনেক। মজা ভাই। তুমি এগিয়ে যাও, আমরা সবাই নম্বর নিয়ে তোমার সাথে সাথে আছি। ধন্যবাদ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সমস্ত সুন্দরকে ছাপিয়ে সবচেয়ে যে সুন্দর একটি নতুন রাউন্ডে আমরা যাচ্ছি, তৃতীয় রাউন্ডে, সেটার একদম একদম আমরা কি বলে এটাকে একটা মহেন্দ্র ক্ষণে চলে এসেছি। এই মুহূর্তে আমরা সেই ক্ষণটি আমরা পাস করব। আমার বিশ্বাস আমরা এখনই জেনে যাব কারা আমাদের সাথে যাচ্ছেন আর কারা যাচ্ছেন না। যাচ্ছি ফলাফল আনার জন্য। একটা চিঠি লিখে দাও না, তুমি সবাইকে জানাও না, আজ পর্ব সেরা হয়েছে, কার নাম বলো না। আমি কিন্তু আজকে যিনি পর্ব সেরা হয়েছেন আমি তার দিকে একদম ডিরেক্ট তাকিয়ে আছি, একদম ডিরেক্ট। যিনি পর্ব সেরা আজকে হয়েছেন আমি একদম ডিরেক্ট তার দিকে তাকিয়ে আছি। দেখি সাধ্য থাকলে দাঁড়িয়ে বলেন যে আমার দিকে তাকিয়েছেন। বলেন। চোখে চোখ রেখে আমি সোরা পান করি, হাতে হাতে রেখে আমি সোরা পান করি। কমেডি কাঞ্চন। বাহ বাহ। আজকে পুরস্কারটি দেবে আমাদের কমেডি আমাদের সবার প্রিয় অভিনেত্রী নিপুণ আক্তার। থ্যাংক ইউ নিপুণ, থ্যাংক ইউ কমেডি কাঞ্চন। আজকে আর সময় নষ্ট করবো না, কারণ আজকে অনেক কাজ আমাদের বাকি আছে। আমি 20 জন প্রতিযোগী যারা দ্বিতীয় রাউন্ডে ছিলেন তাদের সবাইকে বলবো আমাদের হাসর মঞ্চে চলে আসার জন্য। প্রিয় দর্শক, চলে এসেছেন আমাদের 20 জন। আমি যে নামগুলো উচ্চারণ করবো তারা সামনে আসবেন। চিন্তার কোনো কারণে এই প্রথমে বলছি আসাদুজ্জামান রিয়াদ, তারপরে মোহাম্মদ আল আমিন, সাবরিনা সরকার শিলা,
মাজেদুল ইসলাম, এবং আবিদুল ইসলাম রিমন। আমরা সবসময় বলি এটা আসলে একটি প্রতিযোগিতার কারণেই কাউকে যেতে হয়, কাউকে রয়ে যেতে হয়। এটা দিয়ে প্রমাণ করে না যে যারা রয়ে গেছে তাদের কোনো কোয়ালিটি নাই, যারা যাচ্ছেন তারাই একমাত্র কোয়ালিফাইড, ব্যাপারটা তা না। আমরা সবাই এখানে যার যার যোগ্যতায়, নিজ নিজ যোগ্যতায় আমরা বলিয়ান। এই 5 জন আপনারা আমাদের সাথে পরবর্তী রাউন্ডে যাচ্ছেন না, আর বাকি 15 জন আমাদের সাথে পরবর্তী রাউন্ডে যাচ্ছেন। আপনাদের জন্য আছে মার্সেলের সৌজন্যে হোম অ্যাপ্লায়েন্স এবং সুন্দর ক্রেস্ট। বিচারকদেরকে আমরা অনুরোধ করব এগুলো তাদের হাতে যদি